রাসায়নিক বন্ধনের আগের ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই ভালোভাবে ফলো করেছো। আজকের ক্লাসে মেনলি যে টপিক দুটো আলোচনা হবে সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন সম্পর্কে বলবো, আর সমযোজী বন্ধনের কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আগের আলোচনা তোমরা যদি দেখে থাকো তাহলে দেখবে সমযোজ্যতা যখন আমরা পড়েছি সমযোজী বন্ধন কিভাবে গঠন হচ্ছে, সেই জায়গাটা পড়তে গিয়ে তোমরা দেখবে যে সমযোজ্যতার দ্বারা যখন দুটো পরমাণু যুক্ত হচ্ছে তখন কিন্তু একটা ইলেকট্রন জোড় সৃষ্টি হয়, এবং এই ইলেকট্রন জোড়ই কিন্তু পরমাণু দুটোকে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ রাখে। দুটো পরমাণুর পরস্পরের সঙ্গে সমযোজ্যতা দ্বারা যখন যুক্ত হচ্ছে তখন তাদের কোনো কোনো ইলেকট্রন অরবিটালের পরস্পরের মধ্যে অভিলেপন ঘটে, এবং এই অভিলেপনের ফলেই কিন্তু পরমাণু দুটোর মধ্যে সমযোজী বন্ধনের সৃষ্টি হয়। অভিলেপন বিভিন্নভাবে ঘটতে পারে। অভিলেপনের বিস্তার যত বেশি হবে সমযোজী বন্ধনও কিন্তু তত বেশি দৃঢ় হয়। যেরকম ছবিতে তোমাদের দুই ধরনের অভিলেপন দেখানো হচ্ছে, এবং সেই অনুযায়ী আমরা সমযোজী বন্ধনের দুই প্রকারভেদ পেয়ে থাকি। একটা হচ্ছে সিগমা বন্ড আর একটাকে বলছি পাই বন্ড। কোনটাকে পাই বন্ড বলা হয়, কোনটাকে সিগমা বন্ড বলা হয় ছবিতে দেখানো হয়েছে। যখন পাই বন্ডটা প্রথমে বলি, যখন দুটো পি কক্ষক পাশাপাশি ওভারল্যাপ করে, দুটো পি কক্ষকের যদি পাশাপাশি অভিলেপন ঘটে তখন যে সমযোজী বন্ধন সৃষ্টি হয় তাকে আমরা বলছি পাই বন্ড। যদি দুটো পারমাণবিক কক্ষক পরস্পরের সঙ্গে মাথায় মাথায় ওভারল্যাপ করে, মানে অক্ষ বরাবর যদি তারা অভিলিপ্ত হয়, তখন যে সমযোজী বন্ধন গঠন হয় সেটা হয়ে যাচ্ছে সিগমা বন্ড। পাই বন্ডে দেখতে পাচ্ছ লম্বভাবে পাশাপাশি ওভারল্যাপ করছে, এবং সিগমা বন্ডের ক্ষেত্রে কিন্তু অক্ষ বরাবর মুখোমুখি ওভারল্যাপটা হচ্ছে। সিগমা বন্ড আবার তিন রকমের আমরা পাচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি একটা জিনিস মনে রাখবে, পাই বন্ধন গঠনে তোমরা ছবি দেখেও বুঝতে পারবে, পাই বন্ধন গঠনের সময় অভিলেপন ক্ষেত্রের যে বিস্তার, সিগমা বন্ধন গঠনের সময় অভিলেপন ক্ষেত্রের বিস্তার অপেক্ষা সেটা কিন্তু অনেক কম, এবং এই কারণেই পাই বন্ড সিগমা বন্ড অপেক্ষা সবসময় কিন্তু কম দৃঢ় এবং কম স্থায়ী হয়, ফলে অধিক সক্রিয় হয়। কোনো যৌগে যদি দুটো পরমাণুর মধ্যে দ্বিবন্ধন উপস্থিত থাকে তাহলে মনে রাখবে তাদের মধ্যে একটা হয় সিগমা বন্ড এবং অপরটা হয় পাই বন্ড। যদি ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড থাকে সেক্ষেত্রে একটা অবশ্যই সিগমা বন্ড হবে এবং অপর দুটো হবে পাই বন্ড। তো পাই বন্ড আর সিগমা বন্ড কি তোমরা জানলে। সিগমা বন্ডের মধ্যে আবার কতগুলো প্রকারভেদ আছে। তিন ধরনের সিগমা বন্ড আমরা পেতে পারি। যদি দুটো এস অরবিটাল মুখোমুখি ওভারল্যাপ করে, এস অরবিটালের আকার সাধারণত গোল হয় তোমরা জানো, তো একদম ওপরে দেখো দুটো এস অরবিটাল যদি ওভারল্যাপ করে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এস এস সিগমা বন্ড। যদি একটা এস এবং একটা পি অরবিটাল অভিলেপন ঘটায় তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে এসপি সিগমা বন্ড। আর যদি দুটো পি অরবিটাল অক্ষ বরাবর অভিলিপ্ত হয় তখন আমরা পেয়ে যাই পিপি সিগমা বন্ড। তো এই তিন রকমের সিগমা বন্ড আমরা পেয়ে থাকি, এবং যেরকমটা আগে বললাম যে অভিলেপনের বিস্তার যত বেশি হয় সিগমা বন্ডের স্থায়িত্বও কিন্তু তত বাড়ে, এবং সেই অনুযায়ী এই তিন রকমের সিগমা বন্ডের মধ্যে কিন্তু স্থায়িত্বেরও তফাৎ হয়। এই যে তিন রকমের সিগমা বন্ড তাদের কিছু এক্সাম্পল তোমাদের দেখাই। এখানে দেখো তিনটে মলিকুল দেখানো হয়েছে, H2, HCl এবং Cl2।
H2 বা হাইড্রোজেন মলিকুল যখন গঠন হয়, হাইড্রোজেনের ক্ষেত্রে তোমরা জানো শুধু 1s অরবিটালই থাকে। তো দুটো হাইড্রোজেনের দুটো 1s পরস্পর ওভারল্যাপ করে আমরা পেয়ে যাচ্ছি SS সিগমা বন্ড, যেটা হাইড্রোজেন মলিকুল গঠনে কাজে লাগছে। নেক্সট যদি বলি HCl, তাহলে হাইড্রোজেনের যে 1s অরবিটাল থাকে এবং ক্লোরিনের তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন করে দেখবে আউটার মোস্ট অরবিটাল হচ্ছে 3p অরবিটাল। তাহলে এক্ষেত্রে ওভারল্যাপ হচ্ছে হাইড্রোজেনের 1s অরবিটাল এবং ক্লোরিনের 3p অরবিটাল। তাহলে আমরা এক্ষেত্রে ওভারল্যাপ যেটা পাচ্ছি সেটা হচ্ছে sp সিগমা বন্ড, একটা s এর সঙ্গে একটা p অরবিটালের অভিলেপন ঘটছে। নেক্সট যে এক্সাম্পল সেটা হচ্ছে Cl2। ক্লোরিনের ক্ষেত্রে যেরকমটা বললাম যে সর্বশেষ যে কক্ষ সেটা হচ্ছে 3p। 3p অরবিটালে 7টা ইলেকট্রন থাকে ক্লোরিনের, এবং 8টা বানানোর জন্য একটা ক্লোরিন কি করে, অপর ক্লোরিনের থেকে আর একটা ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করে, এবং এটা করার সময় দুটো ক্লোরিনের আউটারমোস্ট 3p অরবিটাল পরস্পর অভিলিপ্ত হয়। তাহলে এক্ষেত্রে আমরা যে সিগমা বন্ড পাচ্ছি সেটা হচ্ছে pp সিগমা বন্ড। এই যে সিগমা বন্ডগুলো পাচ্ছি এর ফলেই কিন্তু সমযোজী বন্ধনটা গঠন হচ্ছে এবং অণুটা ফর্ম করছে, মলিকুলগুলো ফর্ম করছে। তো এই যে 3 ধরনের সিগমা বন্ড পাচ্ছি এদের মধ্যে দেখবে ওভারল্যাপিং অনুযায়ী সবচেয়ে স্থায়ী হচ্ছে pp সিগমা বন্ড, তার চেয়ে একটু কম হলো sp সিগমা বন্ড, এবং সবচেয়ে কম স্থায়ী হলো ss সিগমা বন্ড। অভিলেপনের ক্ষেত্রের যে বিস্তার সেই অনুযায়ী কিন্তু এই অর্ডারটা হয়। এইটা আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির মূল তত্ত্ব। ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী দুটো বিশুদ্ধ পারমাণবিক কক্ষক বা অরবিটালের পারস্পরিক অভিলেপনের ফলেই যে সমযোজী বন্ধন সৃষ্টি হয় সেটাই বলা হয়েছে। এবং এই তত্ত্ব অনুসারে বেশ কিছু অণু তোমরা দেখলে যেরকম হাইড্রোজেন, ক্লোরিন, HCl, এদের গঠন আমরা সহজেই ব্যাখ্যা করতে পারলাম। কিন্তু ড্রব্যাকটা হচ্ছে বেশ কিছু অণুর গঠন এত ভালোভাবে ব্যাখ্যা করা সম্ভব হয় না, যেরকম CH4, অ্যামোনিয়া, NH3, জল, H2O, এদের গঠন কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে ব্যাখ্যা সম্ভব হয় না। তো এই অসঙ্গতি দূর করার জন্য বিজ্ঞানী পাউলিং এবং স্লেটার সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে একটা নতুন তত্ত্বের অবতারণা করেন। বিশুদ্ধ পারমাণবিক কক্ষকের পরিবর্তে তারা সংকর কক্ষকের অবতারণা করেন। সংকর কক্ষক মানে হচ্ছে হাইব্রিড অরবিটালস, এবং সেই নীতিতে তারা বলেন সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সময় বাইরে থেকে শক্তি শোষণ করে গ্রাউন্ড স্টেটে মলিকুলের যা কনফিগারেশন থাকে, ইলেকট্রনিক কনফিগারেশন, সেই গ্রাউন্ড স্টেটে অবস্থিত পরমাণুর যোজ্যতা কক্ষের যুগ্ম ইলেকট্রন মানে পেয়ার্ড কন্ডিশনে থাকা ইলেকট্রন আনপেয়ার্ড হয়ে যায়, অযুগ্ম হয়ে যায়, এবং অযুগ্ম হয়ে তারা কোথায় যায়, পরবর্তী উচ্চ শক্তিসম্পন্ন কক্ষকে স্থানান্তরিত হয়। এই যে অযুগ্ম ইলেকট্রন সমন্বিত কক্ষকগুলো তৈরি হয় তারা পরস্পর মিলিত হয়ে সমশক্তিসম্পন্ন, সদৃশ এবং অধিক স্থিতিশীল নতুন ধরনের কক্ষক গঠন করে, এবং এইভাবে সৃষ্ট কক্ষকগুলোকেই বলা হচ্ছে সংকর কক্ষক। আর যে প্রক্রিয়ায় এটা ঘটছে, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সংকর কক্ষক পাচ্ছি, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। যেরকম ছবিতে তোমাদের দেখানো হয়েছে কার্বনের ক্ষেত্রে, খেয়াল করো কার্বনের যদি তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন করো দেখতে পাবে 1s2, 2s2, 2p2। তো গ্রাউন্ড স্টেটের যে স্ট্রাকচার সেটা প্রথম ছবিতে দেখানো হয়েছে। 2s থেকে 2p এনার্জেটিক্যালি হাই, 2s এ দুটো ইলেকট্রন রয়েছে এবং 2p তে
দুটো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট কনফিগারেশন। যখনই রাসায়নিক বিক্রিয়া ঘটছে, কোনো মলিকুল তৈরি হচ্ছে, সেই সময় কি হচ্ছে, বাইরে থেকে শক্তি শোষণ করে 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন কিন্তু শিফট করে যাচ্ছে 2p অরবিটালে, এবং আলটিমেটলি 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আমরা পেয়ে যাচ্ছি। যেখানে আনপেয়ার্ড ইলেকট্রন ছিল দুটো, সেখানে আমরা এক্সাইটেড স্টেটে কার্বনের ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ে যাচ্ছি 4টে। এবং এই যে অযুগ্ম ইলেকট্রন সমন্বিত কক্ষকগুলো, মানে 2s আর 2p, এরা পরস্পর মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন এবং সদৃশ অধিক স্থিতিশীল যে নতুন ধরনের কক্ষক গঠন করছে, সেটা দেখো এসে দাঁড়াচ্ছে sp3। একটা s এবং 3টে p, টোটাল 4টে আনপেয়ার্ড ইলেকট্রন এই sp3 হাইব্রিড অরবিটালে রয়েছে, এবং এরা কিন্তু অধিক স্থিতিশীল কক্ষক, নতুন ধরনের কক্ষক। তো আমরা একে বলছি সংকর কক্ষক sp3, এবং এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। আরও যদি প্রিসাইসলি তোমাদের দেখাই যে কার্বনের হাইব্রিডাইজেশন কী করে ঘটছে, দেখানো ছবিতে যে সুস্থিত অবস্থায় কার্বন পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস, সেটা আমরা জানি গ্রাউন্ড স্টেট কনফিগারেশন 1:2, 2:2, 2p2। এখানে দুটো অযুগ্ম ইলেকট্রন বর্তমান, এবং সেই কারণে যোজ্যতা 2 হওয়া উচিত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় সমস্ত জৈব যৌগে কার্বন কিন্তু যোজ্যতা দেখায়, যোজ্যতা 4 দেখায়। সেটা কি করে হচ্ছে, যেরকমটা বললাম যে রাসায়নিক বিক্রিয়ার সময় কার্বন পরমাণু শক্তি গ্রহণ করে 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রনকে শিফট করে 2pতে পাঠিয়ে দেয়, ফলে আলটিমেটলি আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যাচ্ছে 4। এবং এই অবস্থায় 4টে অযুগ্ম ইলেকট্রন সমন্বিত কক্ষক পরস্পর যুক্ত হয়ে হাইব্রিড অরবিটাল গঠন করছে, এবং আমরা দেখো পেয়ে যাচ্ছি একটা s এবং 3টে p উইথ 4 আনপেয়ার্ড ইলেকট্রনস। তার মানে এখানে হাইব্রিডাইজেশন দাঁড়াচ্ছে sp3 টাইপ। এর খুব ভালো উদাহরণ হচ্ছে মিথেন CH4, যেখানে কার্বনের এই 4টে আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে যুক্ত হতে পারছে 4খানা হাইড্রোজেন, এবং 4টে হাইড্রোজেন নিজেদের একটা ইলেকট্রন কার্বনকে সমভাবে ব্যবহার করতে দিচ্ছে। অপরদিকে কার্বনের থেকে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন হাইড্রোজেন সমানভাবে ইউজ করছে, ফলে সিগমা বন্ড তৈরি হয়ে যাচ্ছে, এবং আমরা পেয়ে যাচ্ছি সমযোজী বন্ধন, এবং মলিকিউলটা ফর্ম করে যাচ্ছে মিথেন অণু আমরা পেয়ে যাচ্ছি CH4। তাহলে CH4 মলিকিউল গঠনের ক্ষেত্রে যে হাইব্রিডাইজেশন আমাদের জন্য দরকার, সেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। নেক্সট যদি আরও হাইব্রিডাইজেশনের টাইপ তোমাদেরকে বলি, সেটা হচ্ছে দেখো নেক্সট আমরা বলছি sp2 হাইব্রিডাইজেশন নিয়ে, এবং এক্ষেত্রে আমরা যে মলিকিউলটা দেখাবো সেটা হচ্ছে BF3 মলিকিউল। BF3তে একটা বোরন রয়েছে, 3টে ফ্লুরিন রয়েছে। তো বোরনের গ্রাউন্ড স্টেট কনফিগারেশন তোমরা জানো 2s2, 2p1। যখনই মলিকিউল গঠন হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সময়, বোরন কিন্তু 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রনকে পাঠিয়ে দিচ্ছে 2pতে। তাহলে আলটিমেটলি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস হয়ে যাচ্ছে 3, এবং যে হাইব্রিড অরবিটাল আমরা পাচ্ছি সেটা হচ্ছে একটা s, দুটো p, মানে sp2 হাইব্রিডাইজেশন। তো এই যে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন বোরনের ক্ষেত্রে তৈরি হলো, তাহলে 3টে ফ্লুরিন এই 3টে আনপেয়ার্ড ইলেকট্রনকে ইউজ করতে পারছে। নিচের ছবিতে দেখো কিভাবে ফ্লুরিনের একটা করে ইলেকট্রন সমানভাবে ইউজ হচ্ছে বোরনের দ্বারা, এবং এর ফলেই কিন্তু সিগমা বন্ড তৈরি হচ্ছে, এবং আমরা পেয়ে যাচ্ছি সমযোজী বন্ধন, সেখান থেকে তৈরি হয়ে যাচ্ছে BF3 মলিকুল। PZ যে অরবিটালটা, সেখানে কিন্তু কোনো ইলেকট্রন নেই, অর্থাৎ একটাই ভ্যাকেন্ট p অরবিটাল বোরনের ক্ষেত্রে পড়ে আছে, সেটা ড্রয়িংও পয়েন্ট আউট করা হয়েছে।
যে ভ্যাকেন্ট পি অরবিটালটা লেফট আছে সেটা আমরা পয়েন্টিং করে দেখিয়েছি। তো BF3 মলিকুল যেটা আমরা পাচ্ছি সেটার জন্য যে হাইব্রিডাইজেশন দায়ী সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। শেপটা তোমরা দেখতে পাচ্ছ। আর sp2 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে যে বন্ড অ্যাঙ্গেলটা হয় সেটা হচ্ছে 120 ডিগ্রি। ট্রাইগোনাল প্ল্যানার কনফিগারেশন এবং মধ্যবর্তী যে বন্ধন কোণ সেটার মান হচ্ছে 120 ডিগ্রি। নেক্সট হাইব্রিডাইজেশন হচ্ছে sp সংকরায়নের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে BeF2। সেখানে বেরিলিয়ামের গ্রাউন্ড স্টেট কনফিগারেশন তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দেখবে 1:2 2:2 গ্রাউন্ড স্টেটে, আর এক্সাইটেড স্টেটে সেটা হচ্ছে 1:2 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন চলে যাচ্ছে 2p অরবিটালে, তাহলে 1:2 2s1 2p1। এক্ষেত্রে দেখো আনপেয়ার্ড ইলেকট্রন যে দুটো কক্ষকে রইল সেটা হচ্ছে 2s আর 2p। তার মানে আমরা হাইব্রিডাইজেশন পাচ্ছি sp। এই যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি হলো, এই দুটো আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে দুটো ফ্লুরিন নিজেদের ইলেকট্রনকে কন্ট্রিবিউট করছে সমানভাবে ইউজ করার জন্য, এবং সেখান থেকেই তৈরি হয়ে যাচ্ছে সমযোজী বন্ধন এবং BeF2 মলিকুল। তো যে হাইব্রিডাইজেশনের মাধ্যমে BeF2 তৈরি হচ্ছে সেটা হচ্ছে sp হাইব্রিডাইজেশন। এবং আমরা পেয়ে যাচ্ছি BeF2 মলিকুল যার স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ লিনিয়ার এবং মধ্যবর্তী বন্ড অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। যদি ডি অরবিটালকে ইনক্লুড করা হয় হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের সংকরায়ন ঘটতে পারে। যেরকম যদি একটা ডি অরবিটাল হাইব্রিডাইজেশনে কন্ট্রিবিউট করে তো আমরা পেয়ে যাব sp3d হাইব্রিডাইজেশন। এক্সাম্পল হলো PCl5, একটা ফসফরাস 5টা ক্লোরিন। ফসফরাসের যদি গ্রাউন্ড স্টেট কনফিগারেশন করো দেখতে পাবে 3s2 3p3, 3d অরবিটাল কিন্তু পুরো ফাঁকা আছে। যখনই মলিকুল গঠনের জন্য রাসায়নিক বিক্রিয়ার সময় আসবে তখন কি হবে, ফসফরাস বাইরে থেকে শক্তি শোষণ করে গ্রাউন্ড স্টেট যা কনফিগারেশন সেখানে 3s অরবিটাল থেকে একটা ইলেকট্রনকে পাঠিয়ে দেবে 3d অরবিটালে। 3pতে তো আর জায়গা নেই, 3d অরবিটাল যেহেতু ফাঁকা আছে একটা ইলেকট্রন শিফট করে 3d অরবিটালে চলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন পাচ্ছি 5টা, এবং যে হাইব্রিড অরবিটাল আমাদের হলো একটা s 3টে p এবং একটা d, অর্থাৎ sp3d হাইব্রিডাইজেশন আমরা পাচ্ছি। তো এই 5টা আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে 5টা ক্লোরিন নিজেদেরকে ইনভলভ করছে, এবং 5টা ক্লোরিন প্রত্যেকেই কিন্তু ফসফরাসের থেকে একটা করে ইলেকট্রন ইউজ করছে অষ্টক পূর্তির জন্য, এবং এর ফলে সমযোজী বন্ধন গঠন হচ্ছে। আমরা পেয়ে যাচ্ছি PCl5 মলিকুল, যার স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ ট্রাইগোনাল বাইপিরামিডাল। মধ্যবর্তী বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি করে, এবং ওপরে আর নিচে যে ক্লোরিন দুটো রয়েছে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা হয়ে গেল sp3d হাইব্রিডাইজেশন। নেক্সট হচ্ছে sp3d2, এটা একটু কারেকশন করো, sp2d2 হয়ে গেছে লেখা। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে একটা s 3টে p অরবিটাল এবং আরও একটা এক্সট্রা d অরবিটাল ইনভলভ হচ্ছে। এক্সাম্পল হচ্ছে SF6। সালফারের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট কনফিগারেশন তোমরা উপরে দেখতে পাচ্ছ 3s2 3p4 3d অরবিটাল ফাঁকা আছে। তো এক্সাইটেড স্টেটে যেটা ঘটছে 3s অরবিটাল থেকে একটা ইলেকট্রন চলে যাচ্ছে 3dতে, 3p থেকে একটা পেয়ার্ড কন্ডিশনে ছিল ইলেকট্রন, সেখান থেকে একটা ইলেকট্রন চলে যাচ্ছে 3dতে। তো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস
এক্সাইটেড স্টেটে দাঁড়াচ্ছে 6টা। তো 6টা আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে 6টা ফ্লুরিন নিজেদেরকে ইনভলভ করে তৈরি করছে SF6 মলিকুল। তাহলে এক্ষেত্রে দেখো নাম্বার অফ হাইব্রিড অরবিটালস হচ্ছে 6 এবং যাদেরকে আমরা পার্টিসিপেট করতে দেখছি সেটা হচ্ছে একটা S, 3টে P এবং 2টো D। তাহলে হাইব্রিডাইজেশন হলো sp3d2 হাইব্রিডাইজেশন এবং যে মলিকুল আমরা পেয়ে যাচ্ছি SF6 তার স্ট্রাকচার হচ্ছে অক্টাহেড্রাল জিওমেট্রি। অক্টাহেড্রালের ক্ষেত্রে ভেতরকার কোণগুলো সবকটাই হয় 90 ডিগ্রি করে। নেক্সট আমরা যাচ্ছি সেটা হচ্ছে sp3d3 হাইব্রিডাইজেশন, মানে এখানে 3টে ডি অরবিটাল পার্টিসিপেট করছে সংকরায়নের ক্ষেত্রে। এক্সাম্পল দেখে নাও IF7। তো I এর ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট কনফিগারেশন হচ্ছে 5s2। 5p তে যা আছে 5d অরবিটাল পুরোপুরি ফাঁকা। সেখান থেকে এক্সাইটেড স্টেটে যখন আয়োডিন যাচ্ছে তখন 5s এর যে পেয়ার্ড কন্ডিশনে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন শিফট করে 5d তে চলে যাচ্ছে। 5p থেকেও 2টো ইলেকট্রন শিফট করে যাচ্ছে 5d তে। তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস দাঁড়াচ্ছে 7টা। সেই কারণে 7টা ফ্লুরিন এই 7টা আনপেয়ার্ড ইলেকট্রনকে সমানভাবে ইউজ করে 7টা সমযোজী বন্ধন গঠন করছে এবং তৈরি হয়ে যাচ্ছে IF7। তাহলে এই ধরনের হাইব্রিডাইজেশনে যে অরবিটালগুলো কন্ট্রিবিউট করলো তারা হচ্ছে একটা S, 3টে P এবং 3টে D। তাহলে আমরা যে হাইব্রিডাইজেশন পেলাম সেটা হচ্ছে sp3d3 হাইব্রিডাইজেশন। এবং IF7 এর স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ পেন্টাগোনাল বাইপিরামিডাল, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় গঠন। এক্ষেত্রে কোনগুলো একটু বলে দিই, সেটা হচ্ছে যেগুলো প্ল্যানারে রয়েছে 5টা ফ্লুরিন দেখো একই সমতলে রয়েছে, ওদের মধ্যেকার কোণগুলো হয় 72 ডিগ্রি করে এবং ওপরে আর নিচে যে 2টো ফ্লুরিন রয়েছে তাদের সঙ্গে সমতলের যে মধ্যবর্তী কোণ সেটা হয় 90 ডিগ্রি। তাহলে এইটা হলো sp3d3 হাইব্রিডাইজেশন এবং তার এক্সাম্পল, তার স্ট্রাকচার। কারেকশন হচ্ছে P ওপরে লেখা আছে, এটা P নয়, ওটা হবে আয়োডিন। ওকে, তো যে কটা আমরা পড়লাম, যে কটা হাইব্রিডাইজেশন আমরা এতক্ষণ পড়লাম সেগুলোকে যদি তোমরা চার্টের আকারে দেখো তাহলে মনে রাখতে সুবিধা হবে। ফার্স্টে হচ্ছে sp হাইব্রিডাইজেশন, সেখানে আমরা পেয়ে যাচ্ছি লিনিয়ার স্ট্রাকচার, যেটা আমরা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি অলরেডি BeF2 ক্ষেত্রে, এবং সেখানে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। ইলেকট্রন পেয়ার্স আমরা পেয়েছি 2টো। নেক্সট হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন, আমরা প্ল্যানার ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার পেয়েছি, এক্সাম্পল ছিল BF3 বা BCl3, এরা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশনের এক্সাম্পল। বন্ড অ্যাঙ্গেল সেখানে ছিল 120 ডিগ্রি করে মধ্যবর্তী কোণগুলোর মান, এবং 3টে ইলেকট্রন জোড় গঠন হয়েছে, ফলে 3টে সমযোজী বন্ধন আমরা পেয়েছি। নেক্সট হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন, সেখানে আমরা স্ট্রাকচার পেয়েছি টেট্রাহেড্রাল স্ট্রাকচার, যেরকম তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়েছি মিথেন CH4, এবং মিথেনের ক্ষেত্রে তোমরা জানো অন্তর্বর্তী কোণের মান হয় 109 ডিগ্রি 28 মিনিট। নেক্সট হচ্ছে sp3d হাইব্রিডাইজেশন, স্ট্রাকচারের ক্ষেত্রে হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল। sp3d যেরকম আমরা এক্সাম্পল দিলাম PCl5, PCl5 এর ক্ষেত্রে অন্তর্বর্তী যে কোণগুলো ছিল, যে 3টে ক্লোরিন সমতলে রয়েছে তাদের মধ্যেকার কোণ হচ্ছে 120 ডিগ্রি করে, ওপরে আর নিচে যে 2টো ক্লোরিন রয়েছে তাদের সঙ্গে ওই সমতলের অন্তর্বর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। টোটাল 5টা ইলেকট্রন পেয়ার পেয়েছি, ফলে 5টা সমযোজী বন্ধন গঠন হয়েছে এবং আমরা পেয়ে যাচ্ছি PCl5 বা এই ধরনের স্ট্রাকচার ট্রাইগোনাল বাইপিরামিডাল।
নেক্সট যে হাইব্রিডাইজেশন পড়েছি সেটা হচ্ছে sp3d2, এবং সেক্ষেত্রে আমরা পেয়েছি অক্টাহেড্রাল স্ট্রাকচার, যেরকম তোমাদের এক্সাম্পল দেখিয়েছি SF6। 6টা ইলেকট্রন জোড় গঠন হয়েছে, ফলে 6টা বন্ধন গঠন হয়েছে, এবং প্রত্যেকটারই অন্তর্বর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি করে। আরও একটা হাইব্রিডাইজেশন আমরা পড়েছি, সেটা হচ্ছে sp3d3, যেটার এক্সাম্পল আমি দিয়েছিলাম IF7। এটা একটু স্পেশালি তোমরা দেখো, কারণ এর স্ট্রাকচারটা হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল sp3d3 হাইব্রিডাইজেশন, এবং কোণগুলো যেরকম বললাম যে 5টা ফ্লুরিন একই সমতলে রয়েছে তাদের অন্তর্বর্তী কোণ হচ্ছে 72 ডিগ্রি করে, এবং যে দুটো ফ্লুরিন ওপরে নিচে রয়েছে তাদের সঙ্গে সমতলের যে অন্তর্বর্তী কোণ তার মান হলো 90 ডিগ্রি। তো এই অনেক ধরনের হাইব্রিডাইজেশন পড়া হলো। তোমাদের পরীক্ষায় যেটা আসে যে কোনো ধরনের হাইব্রিডাইজেশনের এক্সাম্পল দিয়ে দেখাতে বলতে পারে, তার কি স্ট্রাকচার এবং বন্ড অ্যাঙ্গেলের মান কেমন হয়, অথবা তোমাদের কোনো মলিকুল দিয়ে বলতে পারে যে এটা কোন হাইব্রিডাইজেশন হচ্ছে, বা এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কীরকম। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই হাইব্রিডাইজেশনের কনসেপ্ট বা যে চার্টটা তোমাদের লাস্টে দেখালাম সেটা তোমাদেরকে কিন্তু মনে করে তার আনসারটা দিতে হবে। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকলো।